আজকে এক্সপ্লেইন করব ভারতের অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের সিজন 1, যার আইএমডিবিতে রেটিং রয়েছে 10-এর মধ্যে 8.9। এতে বোঝাই যাচ্ছে সিরিজটা কতটা চমৎকার। উত্তরপ্রদেশের এক গ্রাম ফুলেরা, সেখানে গ্রাম্য জীবনের সুন্দর পটভূমি, গ্রাম্য মানুষের নানা রকম কাহিনী, পঞ্চায়েত প্রধান ও শহরের মেধাবী ছেলের সচিব হয়ে আসার কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র অভিষেক ত্রিপাঠী চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। সে শহুরে ছেলে, সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, বেশ কিছু চাকরির জন্য আবেদনও করেছে, কিন্তু সিজিপিএ কম থাকায় পেছনে পড়েছে কর্পোরেট চাকরির দৌড় থেকে। তাই একরকম বাধ্য হয়েই হাতে থাকা একমাত্র চাকরির জন্য রাজি হতে হয় তাকে। গ্রাম পঞ্চায়েত সচিব হিসেবে চলে যান উত্তরপ্রদেশের গ্রাম ফুলেরায়। গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র ব্রিজভূষণ পাণ্ডে। এতে অভিনয় করেছেন রঘুবীর যাদব। ব্রিজভূষণ পাণ্ডে ফুলেরা গ্রামের পঞ্চায়েত প্রধান। প্রকৃতপক্ষে এ গ্রামের পঞ্চায়েত প্রধানের পদটি সরকার কর্তৃক নারীদের জন্য সংরক্ষিত হওয়ায় ব্রিজভূষণ পাণ্ডে তার স্ত্রী মঞ্জু দেবীকে নির্বাচনে দাঁড় করান এবং জিতেও যান। কিন্তু গৃহিণী মঞ্জু দেবী ঘরের কাজ সামলাতে ব্যস্ত থাকায় মূলত স্বামী পঞ্চায়েত পরিচালনা করেন। গ্রামের সবাই তাকেই পঞ্চায়েত প্রধানজি বলে ডাকেন। কাগজে কলমে প্রধান মঞ্জু দেবী হলেও গ্রামের আসল প্রধান তিনি। তবে গ্রামের প্রধান তিনি হলেও বাড়ির প্রধান কিন্তু মঞ্জু দেবী। তাই প্রশাসনিক কাজে সবে কর্তা হলেও স্ত্রী মঞ্জু দেবীকে বেশ মেনে চলেন তিনি। গল্পে মঞ্জু দেবী চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা। কোনো অতিমানবীয় কাহিনী নয়, বরং গ্রামীণ সমাজের বাস্তবতার নিরিখে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের প্রকৃত সমস্যাগুলো। অশিক্ষা, কুসংস্কার, বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য এসব বিষয়ের চিত্রায়নে পরিচালক এতটাই সফল যে এক মুহূর্তের জন্য মনে হবে না অতিরিক্ত কিছু করা হচ্ছে। এ সিরিজের সবথেকে প্রশংসার দাবিদার গ্রামীণ জীবনের সারল্যের শৈল্পিক চিত্রায়ন। গ্রামের সাধারণ মানুষের সারল্য ও ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে পাওয়া দর্শকদের মুগ্ধ করবে। গ্রামীণ জীবনের সুখের এই অন্যরকম সংজ্ঞায়ন দর্শকদের গভীরভাবে ভাবতে বাধ্য করবে। তবে একটা বিষয় আলাদা করে বলতেই হয়, সিরিজের কোথাও কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতা নিয়ে ব্যক্তিগত কোনো মতামত প্রতিষ্ঠার চেষ্টা করা হয়নি। কিন্তু সিরিজ শেষে দর্শক এসব সমস্যা নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। এবার তাহলে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় সিরিজের মেইন চরিত্র অভিষেক বাসে করে উত্তরপ্রদেশের একটা গ্রামে যাচ্ছে। সে বারবার কন্ডাক্টরকে জিজ্ঞেস করে, ফুলেরা গ্রাম আর কত দূরে। আসলে অভিষেকের চাকরি হয়েছে মাত্র 20,000 টাকা বেতনে, তাও এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পঞ্চায়েতের সচিব হিসেবে। গ্রামের নাম ফুলেরা। এতে মনটাই ভেঙে যায় অভিষেকের। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি অভিষেক তার বন্ধুর সাথে একটা শপিং মলে কথা বলছিল। অভিষেক তার এই চাকরি নিয়ে খুবই হতাশাগ্রস্ত ছিল। এ নিয়ে তার বন্ধুর সাথে কথা বলছিল। তখন তার বন্ধু স্বপ্ন দেখায় যে এই চাকরি থাকা অবস্থাতেই ক্যাট এক্সামের প্রস্তুতি নেওয়া যাবে ভালোভাবে, টাকা উপার্জন হবে, আবার পড়াশোনাও হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় অভিষেক। সিন আবারও বর্তমানে চলে আসে। বাস ফুলেরা গ্রামে চলে আসে। অভিষেক তার বাইকে করে পঞ্চায়েত অফিসে পৌঁছে যায়। সেখানে দুইজন লোক তার জন্য অপেক্ষা করছিল। একজন হলো বিকাশ, অভিষেকের অ্যাসিস্ট্যান্ট, আরেকজন হলো প্রহ্লাদ। যেহেতু গ্রাম অঞ্চল, তাই সিদ্ধান্ত হয় অভিষেক থাকবে পঞ্চায়েত অফিসের একটা রুমে। অফিসে এসে বাধে এক বিপত্তি, আর তা হচ্ছে পঞ্চায়েতের অফিস তালামারা। অফিস সহকারী এবং উপপঞ্চায়েত প্রধান উপস্থিত থাকলেও চাবি আসলে পঞ্চায়েত প্রধানের কাছে। পঞ্চায়েত প্রধান মঞ্জু দেবীকে ফোন করার কথা বলে অভিষেক, কিন্তু জানতে পারে যে মঞ্জু দেবী আসলে নামে মাত্র পঞ্চায়েত প্রধান।
তার স্বামী আসলে পঞ্চায়েত প্রধান। তো তার স্বামী মানে পঞ্চায়েত প্রধান আসেন পঞ্চায়েত অফিসে, কিন্তু বিপত্তির তখনও সমাধা হয়নি, কারণ তিনি মাঠে মলত্যাগ করতে গিয়ে চাবি ফেলে এসেছেন। তখন সবাই মিলে গিয়ে চাবি খুঁজে, কিন্তু কোথাও পাওয়া যায় না। ফিরে এসে তালা ভাঙার কথা বলে অভিষেক, কিন্তু প্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার বিয়েতে যৌতুকের সঙ্গে এই তালা এসেছিল, কোনোভাবেই এই তালা ভাঙা যাবে না। তালা ভাঙলে তার সংসারও ভেঙে যাবে। অফিস সহকারী বিকাশকে নিজের বাইকের দিয়ে গঞ্জে পাঠায় তালা খোলার লোক আনতে। এমন সময় মঞ্জু ফোন দেয় তার স্বামীকে। চাবি হারানোর কথা শুনে মঞ্জু দেবী রেগে যায় এবং তার স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন প্রধানজি বলে আজকে রাতের মতো অভিষেককে তাদের বাড়িতে থাকতে দিতে, কিন্তু মঞ্জু রাজি হয় না, কারণ তার বড় একটা মেয়ে রয়েছে বাড়িতে। অন্যদিকে অভিষেককে দেখা যায় দোকানে গিয়েছে খাবার কিনতে। তখন দোকানদার তার পরিচয় জানতে চাইলে অভিষেক বলে সে পঞ্চায়েতের নতুন সেক্রেটারি। তখন দোকানে বসে থাকা এক বৃদ্ধ অভিষেককে বলে যে তার কিছু টাকা পঞ্চায়েত অফিসে আটকে আছে, আপনি তা পাওয়ার ব্যবস্থা করে দিন। লোকটার অবস্থা দেখে অভিষেকের মায়া হয়। সে লোকটাকে অফিসে দেখা করতে বলে। 2 ঘন্টা পর বিকাশ ফিরে আসে একা, তবে বাইকের ইন্ডিকেটর লাইট ভাঙ্গা নিয়ে। ঘটনা যা জানা যায় তা হচ্ছে তালা ঠিক করার লোক আসছিল ঠিকই, কিন্তু যাত্রাপথে ফোন মারফত জানা যায় যে লোকটার স্ত্রী গর্ভবতী এবং হাসপাতালে নেওয়া হয়েছে। তাই মানবতার খাতিরে দ্রুত বাইক চালাতে গিয়ে বর্তমানে সেই তালা ঠিক করার লোক এবং তার স্ত্রী একই হাসপাতালে ভর্তি, মানে বাইকে সেও অ্যাক্সিডেন্ট করেছে। তখন বাধ্য হয়েই তালা ভাঙার উদ্যোগ নিতে হয় সবাইকে, কিন্তু সেখানেও বিপত্তি। তালা ভাঙতে গিয়ে দরজা একদম পুরোটাই ভেঙে ফেলে, পুরো দরজা ভেঙে পড়ে সশব্দে। অবশেষে পঞ্চায়েত অফিস খুললেও ভেতরের পরিস্থিতি দেখে নিজের উপর রাগ আরো বাড়ে অভিষেকের। ফ্যান তো নাই, তার উপর চারদিকে ধুলোর আস্তর জমে গেছে, অন্তত থাকার মতো পরিস্থিতি নেই সেখানে। রাতে প্রধানের বাসায় দাওয়াত খেয়ে অফিসে নিজের রুমে ফিরে আসে অভিষেক। বন্ধুর সঙ্গে কথা বলে যে সে এখানে থাকতে পারছে না। তখন অভিষেকের বন্ধু তাকে নানাভাবে মোটিভেট করে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় কাজ শেষে সন্ধ্যায় পড়তে বসবে প্রতিদিন। আর ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। অভিষেক বেশ বিরক্ত হয়। পরদিন সকালে বিকাশ পঞ্চায়েত অফিসে এসে অভিষেকের ঘুম ভাঙায়। সে বলে দুপুর হয়ে যাচ্ছে আর আপনি এখনো ঘুমাচ্ছেন। অভিষেক ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 9টা বাজে। পরের দৃশ্যে আমরা পঞ্চায়েত মিটিং দেখি। সরকার থেকে ফুলেরা গ্রামে 13টা সোলার লাইট বরাদ্দ দেওয়া হয়েছিল। 12টা লাইট কোথায় লাগাবে তা ঠিক করা হয়ে গেছে, বাকি একটা লাইট কোথায় লাগাবে তাই নিয়ে মিটিং বসেছে। অভিষেক চাইছিল 13 নম্বর লাইটটা পঞ্চায়েত অফিসের সামনে লাগানো হোক, কিন্তু কথা বলার আগেই সেখানকার একজন লোক প্রস্তাব দেয় লাইটটা ভূতের গাছের সামনে লাগানো হোক, আর সাথে সাথেই সবাই রাজি হয়ে যায়। অভিষেক ভূতের গাছের কাহিনী জানতে চাইলে প্রধানজি বলেন গ্রামের সবাই ভাবে গ্রামের পূর্ব দিকে একটা গাছে ভূত থাকে, তাই সন্ধ্যার পর সবাই ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায়। পরের সিনে দেখা যায় অভিষেক রাতে চার্জার লাইট দিয়ে পড়তে বসে। একটু পর তার লাইটের চার্জ শেষ হয়ে যায়। অভিষেক বিরক্ত হয়ে বই রেখে দেয়। পরদিন সকালে বিকাশ বলে যে প্রধানজি ভূতের গাছের কাছে লাইট লাগাতে চাচ্ছে আগামী নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য, যাতে তারা গ্রামের লোকের কাছে প্রচার করতে পারে যে ভূতের হাত থেকে তারা গ্রামকে বাঁচিয়েছে, তাহলে সবাই আবার তাদেরকে ভোট দিবে। অভিষেক বিকাশের কাছে জানতে চায় তাদের এই সিদ্ধান্তকে কিভাবে বদলানো যায়। অভিষেক বলে যে গাছ থেকে ভূত নামিয়ে দেন, তাহলেই হবে। রাতের বেলা অভিষেক ওই গাছের নিচে যায়, কিন্তু কিছুই খুঁজে পায় না। সে বুঝতে পারে এটা শুধুমাত্র একটা গুজব ছাড়া কিছুই না। এজন্য বিকাশকে নিয়ে সে একটা তদন্ত শুরু করে। তারা একজন শিক্ষককে খুঁজে পায়, সে নাকি ওই গাছে প্রথম ভূত দেখেছিল। শিক্ষকটিকে তার ভূত দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে বলে
শিক্ষকটি বলেন যে গাছটি মাটি থেকে উঠে তার পেছন পেছন আসতেছিল। অভিষেক বুঝতে পারে লোকটা মিথ্যা কথা বলছে। সে লোকটাকে দিয়ে সত্যি কথা বলানোর জন্য একটা প্ল্যান করে। সে শিক্ষককে বলে, শহরে আমার একজন নতুন ডিএম এসেছে। সে আমার খুব ভালো বন্ধু এবং আমার সাথে প্রায়ই দেখা হয়। নতুন ডিএম মাঝে মধ্যেই জিজ্ঞেস করে, গ্রামের স্কুল কেমন চলছে? এবার দেখা হলে বলবো, স্কুলের বিজ্ঞান স্যার ভূতে বিশ্বাস করেন। এ বলে অভিষেক তার অফিসে চলে আসে। এদিকে দেখা যায় অভিষেকের বুদ্ধি কাজে লেগে গেছে। রাতের বেলা বিজ্ঞান স্যার এসে বলে, আসলে সেদিন সে রাতে গাঁজা খেয়ে বাড়ি ফিরছিল, তাই রাতের অন্ধকারে সে কি ভুলভাল দেখেছে সে জানে না। পরদিন শিক্ষকটি প্রধানদের কাছে যায় এবং সবার কাছে ক্ষমা চায়। এরকম ভুলভাল মিথ্যে গুজব ছড়ানোর জন্য সবাই শিক্ষকটিকে মারতে আসে। সবাই এসে তার উপর হম্বিতম্বি শুরু করে দেয়। তখন অভিষেক প্রধানকে বুদ্ধি দেয়, আপনি 3 দিন ওই গাছের নিচে ঘুমান আর লোকজনের কাছে প্রচার করেন যে আপনি গাছ থেকে ভূত তাড়িয়ে দিয়েছেন, আর 13 নম্বর লাইটটি পঞ্চায়েত অফিসের সামনে বসান। প্রধানজি অভিষেকের কথা মেনে নেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় পঞ্চায়েত অফিসের সামনে লাইট জ্বলছে আর প্রধানজি সেই গাছের নিচে প্রহ্লাদকে নিয়ে ঘুমাচ্ছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় অভিষেক একটি আরামদায়ক রিভলভিং চেয়ার কিনে নিয়ে আসে, যেহেতু প্লাস্টিকের চেয়ারে কাজ করা এবং পড়াশোনা করা বেশ কষ্টই হচ্ছিল তার। অন্যদিকে পরমেশ্বর নামের এক লোককে দেখানো হয়। সে প্রধানের কাছে আসে একটা সাহায্যের জন্য। তার একটা সমস্যা হয়েছে। 2 দিন পর তার মেয়ের বিয়ে, তাই বরযাত্রীর সব লোককে সে গ্রামের স্কুলে রাখতে চায়, কারণ তার বাড়িতে পর্যাপ্ত জায়গা নাই। তাছাড়া এটা গ্রামের অনেকেই করে, কিন্তু বরকে তো আর সবার সাথে স্কুলে রাখা যায় না, তাই পঞ্চায়েত অফিসের একটা বড় রুম সে চায়। তখন পঞ্চায়েত প্রধান অভিষেককে ফোন দিয়ে রুমের কথা বলে, কিন্তু অভিষেক মানা করে দেয় এবং বলে তার কাজে সমস্যা হবে। তখন পরমেশ্বর প্রধানকে উস্কানি দিতে থাকে, বলে যে একজন সামান্য সচিব কিন্তু গ্রাম প্রধানের কথা শোনে না, আর এটা সে করছে ওই চাকাওয়ালা চেয়ারটার জন্য। পরবর্তী দৃশ্যে দেখা যায় পরমেশ্বর আর গ্রামের কিছু লোকেরা পঞ্চায়েত অফিস পরিষ্কার করছে বরের থাকার জন্য, কিন্তু এসব অভিষেকের পছন্দ হচ্ছিল না। উপরন্তু পরমেশ্বর এসে অভিষেককে কাজ করে দিতে বলে, কারণ গ্রামে বিয়ে হলে সবার নাকি হাতে হাতে কাজ করতে হয়। পরের দৃশ্যে প্রধানজি এবং প্রহ্লাদকে দেখা যায় তারা অভিষেকের চাকাওয়ালা চেয়ার নিয়ে আলোচনা করছে, কেননা তারা মনে করছিল অভিষেক চাকাওয়ালা চেয়ার ব্যবহার করে প্রধানজিকে ছোট করছে। এতে প্রধানজি অসম্মান হচ্ছে। তারা পরিকল্পনা করে যেভাবেই হোক অভিষেকের কাছ থেকে ওই চেয়ারটা সরাতেই হবে। অন্যদিকে দেখা যায় পরমেশ্বরের মেয়ের জামাই তার বন্ধু বান্ধব নিয়ে পঞ্চায়েত অফিসে চলে এসেছে। এ জামাই ছিল ভারী বজ্জাত টাইপের। অভিষেকের দায়িত্ব পড়ে এই ঘাড়ত্যাড়া জামাইয়ের সেবা যত্ন করার। আর এই জামাইয়ের সেবা যত্ন করতে গিয়ে অভিষেকের হয় নাজেহাল অবস্থা। বদমাস জামাই বলে তার নাকি প্লাস্টিকের চেয়ারে বসতে সমস্যা হচ্ছে, তাই সে অভিষেকের ওই চাকাওয়ালা চেয়ারে বসবে। অভিষেক তাকে তার চেয়ারটা এনে দেয়। একটু পরে জামাই চেয়ার থেকে প্লাস্টিকগুলো ছিঁড়তে শুরু করে। এটা দেখে অভিষেক রেগে যায় এবং ইংরেজিতে একটা গালি দেয়। এতে জামাইও খুব রেগে যায়। এরপর এই ঘটনার জন্য সালিশ বসে এবং ফয়সালা হয় জামাইও অভিষেককে ইংরেজিতে গালি দেবে। কিন্তু জামাই মহাশয় বলে সে শুধু গালিই দেবে না, সাথে অভিষেকের চেয়ারটাও নিবে, না হলে সে বিয়েই করবে না। অগত্যা কি করার, অভিষেকের চেয়ারটা দিয়ে দিতে হয়। পরদিন দেখা যায় প্রহ্লাদ প্রধানজির জন্য অভিষেকের মতো হুবহু একটা চাকাওয়ালা চেয়ার কিনে নিয়ে আসে। এরপর দেখা যায় অভিষেক বিভিন্ন স্লোগান প্রিন্ট করে গ্রামের বিভিন্ন দেয়ালে লাগাচ্ছে, গ্রামের মানুষকে সচেতন করার চেষ্টা করছে, যেখানে লেখা তারা যেন 2টার বেশি সন্তান জন্ম না দেয়।
তখন প্রহ্লাদ বলে, এই স্লোগান পরিবর্তন করা দরকার, কারণ মানুষজন এটা মানবে না। তারা তাদের ইচ্ছে মতো কাজ করবে, যত খুশি বাচ্চা নেবে। তখন অভিষেক বলে, এটা সরকারি আদেশ, তাকে তো তা পালন করতেই হবে, তার কিছুই করার নাই। এরপর অভিষেক প্রধানজির কাছে জানতে চায় গ্রামের কার কাছ থেকে সে দুধ কিনতে পারবে। তখন প্রধানজি বলে, তার নিজের বাড়িতেই প্রতিদিন প্রচুর গরু আর মহিষের দুধ আসে। প্রধানজি তখন অভিষেককে বলে, সে প্রতিদিন অভিষেককে ফ্রিতেই দুধ দিবে। এদিকে মাঞ্জু দেবী প্রধানজির উপর রেগে যায়, কারণ সে অভিষেককে ফ্রিতে দুধ দিতে চেয়েছে। মাঞ্জু দেবী বলে, ঘরের মেয়ে বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে, আর সে সম্পত্তি দান করে বেড়াচ্ছে। অন্যদিকে অভিষেককে দেখা যায় সে একজন পেইন্টারকে দিয়ে দেয়ালে দেয়ালে স্লোগান লিখেই যাচ্ছে। স্লোগানটা ছিল এমন যে, দুটো বাচ্চা মিষ্টি ক্ষীর, তার বেশি হলে বাবাচির। গ্রামীণ ভাষায় বাবাচির অর্থ হলো পাইলস। এই স্লোগান দিয়ে সরকার চাচ্ছিল যে মানুষ যেন অপমান বোধ করে, ঘৃণা করে দুটো বাচ্চার বেশি না নেয়, বাচ্চা জন্মানো কমিয়ে দেয়, দেশের জনসংখ্যা বৃদ্ধি কমে আসে। কিন্তু ফলটা হয় উল্টো। এই স্লোগান দেখে মানুষ ক্ষেপে যায়। এক লোক অভিষেককে বলে, আমার 2 মেয়ের পর এই ছেলে, তাহলে কি সে ছেলে বাবাচির? লোকটা তখন বলে এই স্লোগান মুছে দিতে, কিন্তু অভিষেক জানায় এটা সরকারি আদেশ, তাই সে মুছতে পারবে না। তখন লোকটি আরও লোকজন ডেকে নিয়ে আসে, আর সবাই তা দেখে ক্ষেপে যায়। তারা সবাই বলতে থাকে যে পরবর্তী নির্বাচনে তারা আর এই প্রধানকে ভোট দিবে না। অভিষেক তখন প্রধানজির কাছে এসে সমস্ত কথা খুলে বলে। প্রধানজিও তখন অভিষেককে অনুরোধ করে স্লোগানটা মুছে ফেলতে। তখন অভিষেক তার অপারগতার কথা জানিয়ে বলে, এ করলে তার ডিসিপ্লিন পানিশমেন্ট দেওয়া হবে, সে করতে পারবে না। তখন প্রধানজি অভিষেককে একটা লাউ দিয়ে বলে, উপর মহলে এ নিয়ে যেন সে সুপারিশ করে, যাতে তারা স্লোগানটা চেঞ্জ করে দেয়। অভিষেক লাউ নিয়ে যায় বড় অফিসের সাথে দেখা করতে, কিন্তু অফিসার লাউ দেখে খুশি হয় না এবং বলে, স্লোগানটা পাল্টানো যাবে না, লোকজনের খারাপ লাগার জন্যই তো এই স্লোগান লেখা হয়েছে। রাতে অভিষেক বাড়ি আসে আর কি করা যায় এই নিয়ে আলোচনা করতে থাকে। তারপর প্রধান মাঞ্জু দেবীকে বলে যে পরবর্তী নির্বাচনে সে হেরে যাচ্ছে। মাঞ্জু দেবী তখন বলে, তুমি কেমন নেতা, হ্যাঁ, সত্য কথা বলতে ভয় পাচ্ছ? অভিষেক যে স্লোগান লিখেছে তা একদম সত্যি কথা। দুটোর পরে বাচ্চা মানুষ করা যে কি কষ্টের তা গ্রামের প্রায় সব মহিলাই জানে। মাঞ্জু দেবী আরো বলে, সত্যি কথা বলতে ভয় লাগলে তুমি কেমন নেতা? তুমি অভিষেককে কষ্ট দিতে চাও না বলে তুমি ওর কাছ থেকে দুধের টাকা চাইতে পারো না। এমন হলে তুমি নেতা হতে পারো না। পরের দৃশ্যে আমরা দেখি প্রধানজি পঞ্চায়েত কমিটির সবাইকে নিয়ে মিটিংয়ে বসেছে। সেখানে প্রধানজি বলেন, স্লোগানগুলো আবারও লিখতে, পরবর্তী নির্বাচনে কি হবে সেটা পরে দেখা যাবে। মিটিং শেষ হলে উপর অফিস থেকে ফোন করে জানানো হয় যে চাইলে তারা স্লোগান বদল করতে পারে, কেননা পাশের গ্রামে এই স্লোগানের জন্য নাকি পঞ্চায়েত অফিসেই আগুন দিয়েছে গ্রামের লোকজন। এই কথা শুনে অভিষেক ভয় পেয়ে যায়। তখন প্রধানজি বলে, তুমি স্লোগান লেখো, যা হয় সেটা পরে দেখা যাবে। সেই সাথে প্রধানজি অভিষেককে বলে, তুমি দুধের জন্য প্রতি মাসে আমাকে 750 টাকা করে দেবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় অভিষেক রাতের খাবার বানাচ্ছে। এমন সময় ফোনের নোটিফিকেশন এলে সে দেখে তার বন্ধু পার্টিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছে, কারণ আজকে ছিল ছুটির দিন। এসব দেখে অভিষেকের মন খারাপ হয়ে যায়, তাই সে বাইরে গিয়ে 2 বোতল বিয়ার কিনে নিয়ে আসে। তারপর পঞ্চায়েত অফিসের সামনে বসে পড়ে, মোবাইল হাতে নিয়ে কিছু ছবি তোলে, কিন্তু সে আপলোড দেয় না এবং পঞ্চায়েত অফিসের সামনেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে সে দেখে পঞ্চায়েত অফিসের দরজা খোলা এবং টেবিলে যে কম্পিউটার ছিল তা চুরি হয়ে গেছে। অভিষেক প্রধানজিকে ফোন দিলে তিনি বিকাশকে সঙ্গে নিয়ে অফিসে আসে এবং অভিষেকের উপর চিল্লাতে থাকে। ক্ষিপ্ত প্রধান
অভিষেককে অসতর্ক হওয়ার জন্য তিরস্কার করতে থাকে, বলতে থাকে সে এতটা কেয়ারলেস কিভাবে থাকতে পারে। সে সে আর অভিষেকের উপর ভরসা করতে পারে না। তাই তিনি অভিষেককে বাজারে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে বলেন। অভিষেক আর অফিসে থাকতে পারবে না। তারপর তারা সবাই মিলে থানায় যায় চুরির অভিযোগ জানাতে। কিন্তু পুলিশ তাদেরকে তেমন গুরুত্ব দিচ্ছিল না। সে বলে অফিসের চারদিকে ভালো করে খুঁজে দেখতে, মাঠের চারদিকে খুঁজে দেখতে, কারণ চোর হয়তো আশেপাশে কোথাও রেখে গিয়েছে। অভিষেক তখন রেগে গিয়ে বলে, তাহলে আপনাদের কাজ কি? পুলিশ অভিষেককে খোঁচা দিয়ে বলে, আপনার কাজও তো আপনি করেন নাই, মদ খেয়ে মাতাল হওয়া তো আপনার কাজ না। তখন প্রহ্লাদ দুজনকে শান্ত করে আর অভিষেককে বাইরে নিয়ে আসে। থানা থেকে বের হয়ে অভিষেক প্রহ্লাদকে বলে গ্রামে ফিরে যেতে। সে ফাগুলি বাজারে যাচ্ছে একটা রুম খুঁজতে। তখন প্রহ্লাদ বলে যে প্রধানজির অনেক বড় মনের মানুষ, সে হয়তো মুখে ওই কথা বলেছে কিন্তু মন থেকে বলেনি। তারপর অভিষেক পঞ্চায়েত অফিসে চলে আসে। সে অনলাইনে খোঁজ করে একটা মনিটরের দাম কত হতে পারে সেটা। তখন সেখানে থানা থেকে পুলিশের লোক আসে এবং খোঁজ নিতে থাকে। সে অভিষেককে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। এতে অভিষেক রেগে যায়। তখন পুলিশটি অভিষেকের রুমে ঢোকে এবং দেখে টেবিলের উপর ক্যাটের বই রাখা। তখন পুলিশটি ভাবতে থাকে একজন সরকারি চাকরিজীবী ক্যাটের জন্য কেন পড়ছে। পুলিশটির মনে সন্দেহ হয় অভিষেক হয়তো নিজেই মনিটরটি চুরি করেছে, কেননা মাত্র 2 বোতল বিয়ার খেলে কেউ এতটা নেশা হওয়ার কথা নয় যে অভিষেক কিচ্ছু টের পাবে না। কিন্তু প্রধানজি একথা বিশ্বাস করতে পারে না। সে বলে আর যাই হোক অভিষেক কখনো চুরি করতে পারে না। তখন পুলিশ অফিসার অভিষেককে আবারও জিজ্ঞেস করে যে বিয়ার কেন খেয়েছিলেন বলেন। তখন অভিষেক জবাব দেয় সে বোরিং লাইফ কাটাচ্ছে, সারাদিন একা কাজ করে রাতে বই নিয়ে বসতে হয়, ঠিক মতো কারেন্ট থাকে না, তার কোনো বন্ধু নেই যে সাথে বসে একটু কথা বলবে। সে একাকী জীবন কাটাচ্ছে, কোনো সোশ্যাল জীবন পাচ্ছে না। তার গ্রামের রুটিন এবং একাকী জীবনের কারণে তার হতাশা তাকে ঘিরে ধরেছিল। এজন্য তার মুড অফ ছিল, তাই সে বিয়ার খেয়েছিল। রাতের বেলা প্রধানজি অভিষেককে নিয়ে টেনশনে পড়ে যায়, কেননা সে সারাদিন কিছুই খায়নি। তাই সে কিছু খাবার আর বিয়ারের বোতল নিয়ে পঞ্চায়েত অফিসে যায়। সাথে বিকাশ আর প্রহ্লাদকেও নিয়ে যায়। তারপর চারজন খোলা আকাশের নিচে বসে অনেক এনজয় করে। তারা একসাথে সেলফি টেলফি তোলে। অভিষেকেরও মন ভালো হয়ে যায়, কারণ প্রধান অভিষেককে উৎসাহিত করার জন্য প্রহ্লাদ এবং বিকাশের সাথে একটি পার্টির আয়োজন করে। পরের দিন সকালে অভিষেক দেখতে পায় তার চুরি যাওয়া মনিটরটি কে যেন অফিসের সামনে রেখে গিয়েছে, সাথে একটা নোট যে মনিটরটি একটি টেলিভিশন ভেবে সে ভুল করে নিয়ে গিয়েছিল। পরদিন অভিষেক একটা দোকানে যায় ছবি তোলার জন্য। ছবি তোলা হলে দোকানদার বলে যে কালকে এসে সে যেন ছবিটি নিয়ে যায়। দোকানের বাইরে এসে অভিষেক আর বিকাশের কয়েকজন স্থানীয় লোকের সাথে ঝামেলা বেঁধে যায়। তখন তাদের মধ্যে একজন ফোন করে আরও লোক নিয়ে আসতে বলে। এসব দেখে অভিষেক একটু ঘাবড়ে যায়। সে কোনো ঝামেলা না করে চলে আসে। তখন পাশ থেকে দোকানদার অভিষেককে বলে কাল ঠিক 11টার সময় সে যেন তার ছবিগুলো নিয়ে যায়। তখন ঝামেলা বাঁধানো ছেলেগুলো বলে কাল এখানে আসলে তারা অভিষেককে দেখে নিবে। পঞ্চায়েত অফিসে এসে বিকাশ প্রধানজিকে ফোন করে এসব কথা বলতে গেলে অভিষেক বলে এসব ফালতু লোকজনের সাথে ঝামেলা করে লাভ নেই। তখন বিকাশ বলে ওরা আমাদের হুমকি দিয়েছে, এটা আমাদের আত্মসম্মানের ব্যাপার, আপনি ভয় পেয়েছেন তাই চুপ থাকতে বলেছেন। পরদিন অভিষেক দোকানে ছবি আনতে 11টায় না গিয়ে দুপুর 2টায় যায়। তখন ফটোগ্রাফার বলে যেহেতু তার গ্রামের ছেলেদের সাথে তার ঝগড়া হয়েছে, তাই তারা 11টার সময় এসে তাকে না পেয়ে তার ছবিগুলো ডিলিট করে দিয়েছে। আর তারা আমার ভাই বেরাদার, তাই আমি আর তোমার ছবি তুলবো না। রাতের বেলা ছেলেগুলো ফোন দিয়ে অভিষেককে অনেক হুমকি দেয়। তখন অভিষেকও রেগে গিয়ে বলে সে কাল তাদের দেখে নেবে। অভিষেক দেখে এখন আর প্রধানজিকে না জানিয়ে উপায় নেই, তাই প্রধানজিকে বিস্তারিত সব
খুলে বলে। তখন প্রধানজি বিকাশ, প্রহ্লাদ আর অভিষেক মিলে যায় ছেলেদের মোকাবেলা করতে। প্রধানজির হাতে একটা রাইফেল ছিল, কিন্তু ছেলেরা বুঝতে পারে এটা নকল রাইফেল। তাই তারা প্রধানজির হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে প্রধানজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন অভিষেক প্রচুর রেগে যায় আর রাইফেল দিয়ে ছেলেগুলোকে পিটাতে থাকে। অভিষেকের এই পাগলা রূপ দেখে ছেলেগুলো ভয় পেয়ে যায় আর অভিষেকের কাছে ক্ষমা চায়। পরের দৃশ্যে আমরা দেখি ওই ফটোগ্রাফার এখন অভিষেকের ছবি তুলছে এবং অভিষেক ক্যাটের জন্য অ্যাপ্লিকেশন করে। পরের দিন দেখা যায় পঞ্চায়েত অফিসে বসে প্রধানজি আর বিকাশ মালকোপুর গ্রামের একটা ছেলেকে নিয়ে আলোচনা করছে, যার সাথে পঞ্চায়েত প্রধানের মেয়ের বিয়ে ঠিক করতে চাচ্ছে। কিন্তু ছেলের বাবা অনেক টাকা পণ চাচ্ছে। ছেলে ৮০,০০০ টাকা বেতন পায়, তাই সে ২০ লাখ টাকা যৌতুক চাইছে। তখন বিকাশ অভিষেককে জিজ্ঞেস করে সে হলে কত টাকা যৌতুক চাইতো। অভিষেক তখন বলে সে কোনো যৌতুকই চাইতো না। তখন প্রধান বলে অভিষেকের বেতন মাত্র ২০,০০০ টাকা, সে সে কত যৌতুক চাবে আর তাকে দেবেই বা কেন। তখন অভিষেক বলে সামনে আমার ক্যাট পরীক্ষা, তাতে যদি আমি পাশ করে যাই তাহলে ১ থেকে ১.৫ লাখ টাকা বেতন পাবো, তখন তখনও কোনো যৌতুক নেব না। তখন প্রধানজি একটু হাসে আর বারবার আর চোখে অভিষেককে দেখতে থাকে। পরের দিন দীনবন্ধু নামের একজন লোক আসে তার ছেলের বার্থ সার্টিফিকেট বানাতে। তখন বিকাশ তাকে বলে তুমি তো তোমার ছেলের নাম আত্মারাম কেন রেখেছো, এটা তো অনেক পুরনো যুগের নাম। তখন বিকাশ অভিষেককে বলে যে স্যার আপনি একটা নাম রেখে দেন তো। তখন অভিষেক বলে আরাফ, নাম আরাফ রাখতে পারো, কারণ এটা অক্ষয় কুমারের ছেলের নাম। লোকটার নাম পছন্দ হয়, সে বলে তার ছেলের নাম সে এটাই রাখবে। এই বলে সে ফর্ম নিয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে প্রধানজিকে দেখা যায় সে বাড়িতে মঞ্জু দেবীকে বলে যে অভিষেকের সাথে আমাদের রিঙ্কিকে বিয়ে দিলে কেমন হয়, কিন্তু মঞ্জু সাফ মানা করে দেয়, কারণ অভিষেকের বেতন মাত্র ২০,০০০ টাকা। তখন প্রধানজি মঞ্জু দেবীকে বোঝায়, বলে যে অভিষেক যদি ক্যাট এক্সাম পাশ করে যায় তাহলে তার বেতন হবে ১ থেকে ১.৫ লাখ টাকা। তখন মঞ্জু দেবী বলে ছেলের বুদ্ধি তীক্ষ্ণ না হলে তার কাছে মেয়ে দেওয়া যাবে না। তখন প্রধানজি ভাবতে থাকে সে কিভাবে অভিষেকের বুদ্ধির তীক্ষ্ণতা পরীক্ষা করবে। এদিকে দীনবন্ধু তার স্ত্রীকে নিয়ে পঞ্চায়েত অফিসে আসে আর তারা তাদের ছেলের নাম আরাব রাখবে না আত্মারাম রাখবে তাই নিয়ে ঝগড়া শুরু করে দেয়। তখন প্রধানজি অভিষেককে মেসেজে একটা প্রশ্ন পাঠায় আর লিখে সে যেন ১ মিনিটের মধ্যে উত্তর দেয়, কিন্তু অভিষেক তখন মেসেজটিকে সিন করে না। ঠিক ১ মিনিট পর প্রধানজি নিজেই অভিষেককে ফোন করে উত্তর জানার জন্য। তখন প্রধানজির পাশে মঞ্জু দেবী আসে এবং উত্তর দিয়ে বলে এ তো খুবই সোজা প্রশ্ন। ফোনের ওপার থেকে অভিষেক উত্তরটা শুনে ফেলে আর প্রধানজিকে প্রশ্নের উত্তর দেয়। প্রধানজি বলে এ উত্তর হবে না, তুমি শুনে উত্তর দিয়েছো। পরদিন প্রধানজি অফিসে এসে দেখে অভিষেক কিছু প্রশ্ন স্কিপ করে গেছে, কারণ সেগুলো একটু কঠিন। এরপর প্রধানজি বই থেকে একটা প্রশ্ন বের করে অভিষেককে ৩ মিনিট সময় দেয় উত্তর খুঁজে বের করতে। অভিষেক ৩ মিনিট শেষ হওয়ার ৬ সেকেন্ড আগেই উত্তর দিয়ে দেয়। এতে প্রধান খুব খুশি হয়। তখন প্রধানজির কাছে একটা ফোন আসে, দীনবন্ধু আর তার বউ সেই নাম নিয়ে আবার ঝামেলা করছে। তখন অভিষেক একটা বুদ্ধি দেয়, সে বলে বাচ্চার সামনে ২টা আঙ্গুল রাখতে, একটা আঙ্গুল হবে আরাফ নাম দিয়ে আর একটা আঙ্গুল হবে আত্মারাম আঙ্গুল দিয়ে। বাচ্চাটি যে আঙ্গুল ধরবে বাচ্চাটির সেই নামই রাখা হবে। বাড়ি ফিরে প্রধানজি মঞ্জু দেবীকে বলে যে দেখলে অভিষেক কতটা স্মার্ট, কিন্তু মঞ্জু দেবী তাও মানে না, সে চায় মালকুপুরের ছেলের সাথেই রিঙ্কির বিয়ে দিতে। তখন প্রধানজি রিঙ্কির সাথে অভিষেকের টেকনিকটি ব্যবহার করেন, এক আঙ্গুলে অভিষেকের নাম আর এক আঙ্গুলে মালকুপুরের ছেলের নাম বলে রিঙ্কির সামনে যায় এবং তাকে একটা আঙ্গুল ধরতে বলে। রিঙ্কি তখন ঘুমের মধ্যে ছিল, সে অভিষেকের নামওয়ালা আঙ্গুলটি ধরে, অন্যদিকে ওই বাচ্চাটা আরাব নামের আঙ্গুলটি ধরে। এতে দীনবন্ধুর বউ সুষমা অসন্তোষ হয়।
2 সপ্তাহ পরে অভিষেকের ক্যাট এক্সাম হয়। এক্সাম দিতে এসে অভিষেক দরজা বন্ধ করে শুয়ে থাকে, কারণ তার ক্যাট এক্সাম ভালো হয় নাই। পরের দৃশ্যে আমরা দেখি অভিষেক আর বিকাশ অফিসে বসে কাজ করছে। অভিষেকের ক্যাট এক্সাম শেষ হয়েছে 2 মাস ধরে, কিন্তু তার মন খারাপই এখনো কাটেনি। তাই বিকাশ চেষ্টা করে অভিষেকের মন ভালো করার। বিকাশ বলে, আপনি আবারও ক্যাটের প্রস্তুতি নেন, আমি শিওর এবার আপনি টিকে যাবেন। এসব কথা অভিষেকের সহ্য হচ্ছিল না, তাই সে বিকাশের উপর রেগে যায় এবং তার উপর চিল্লাচিল্লি শুরু করে দেয়। একটু পর তারা বাইরে এসে একটা ব্যানার টানায়। অভিষেক তখন বিকাশের কাছে ক্ষমা চায়। পরদিন মঞ্জু দেবীর কাছে যায় কিছু টিপছাপ নেওয়ার জন্য। তখন মঞ্জু দেবী অভিষেককে একটু খোঁচা মারে, কারণ সে ক্যাট পরীক্ষায় পাশ করতে পারেনি। তখন অভিষেকও তাকে খোঁচা মারে, বলে যে আপনি তো নামে মাত্র প্রধান, সবকিছু তো আপনার স্বামীই দেখে। এই জাতীয় দিবসে তো আপনার স্বামীই পতাকা উত্তোলন করবে। এ কথাগুলোকে এ কথাগুলো মঞ্জু দেবীকে সূচ ফোটানোর মতো করে খোঁচা দেয়। সে এসব ভাবতে থাকে, আসলে তো পতাকা উত্তোলন তো কঠিন কিছু না, কিন্তু পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত গাইতে হয়, যা মঞ্জু দেবী পারতেন না। এদিকে বিজয় দিবসের আর মাত্র 2 দিন বাকি আছে, তার মধ্যে তাকে জাতীয় সঙ্গীত মুখস্থ করতে হবে। বিকাশ মঞ্জু দেবীকে জাতীয় সঙ্গীত মুখস্থ করাতে থাকে, কিন্তু কোনোভাবেই পারে না। সে একই ভুল বারবার করতে থাকে। জাতীয় দিবসের দিন প্রধানজি আর প্রহ্লাদ সেজেগুজে চলে আসে পতাকা উত্তোলন করার জন্য। অভিষেক ফোন করে মঞ্জু দেবীকে অফিসে আসতে বলে। এদিকে গ্রামের মেন রোড দিয়ে ডিএম যাচ্ছিল। সে বিজয় দিবসের ব্যানার দেখতে পায়। ব্যানারে প্রধানজির ছবি দিয়ে নিচে গ্রাম প্রধানের স্বামী লেখা ছিল। ডিএম তখন ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে ফুলেরা গ্রামে নিয়ে যেতে বলে। প্রধানজি যখনই পতাকা উত্তোলন করতে যাবে, তখন ডিএম চলে আসে আর প্রধানজির উপর চিল্লাচিল্লি শুরু করে দেয়। তাকে অফিসের বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়। তারপর ডিএম অভিষেকের উপর চিল্লাচিল্লি শুরু করে এবং অভিষেককে সাসপেন্ড করে দেয়। তখন সেখানে মঞ্জু দেবী চলে আসে আর বলে প্রতি বছর সেই পতাকা উত্তোলন করে। তারপর মঞ্জু দেবী ডিএম এর সামনে পতাকা উত্তোলন করে আর জাতীয় সঙ্গীত গায়। মঞ্জু দেবী মাঝে মাঝে ভুলে যাচ্ছিল, তখন প্রধানজি তাকে সাহায্য করে। তখন ডিএম বুঝতে পারে মঞ্জু দেবী তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে। তখন তিনি মঞ্জু দেবীকে বলেন যে এখন যেভাবে চেষ্টা করেছেন অফিসের কাজগুলো করারও চেষ্টা করেন, না পারলে আপনার স্বামী আপনাকে সাহায্য করবে। তারপর ডিএম অভিষেকের সাসপেন্ড উঠিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। সব কাজ শেষ করে অভিষেক তার বন্ধুকে ফোন দেয় আর বলে সে আরও একবার ক্যাটের জন্য প্রস্তুতি নেবে, তাই সে আরও 1 বছর এই গ্রামেই থাকবে। তখন অভিষেকের বন্ধু বলে যে এমন কিছু কর যাতে তুই ওই গ্রামকে ভালোবেসে ফেলিস, তাহলে দেখবি প্রস্তুতি নিতেও ভালো লাগবে। তারপর অভিষেক অফিসের পাশে একটা পুরানো টাওয়ারে ওঠে। সবাই বলে ওখান থেকে নাকি গ্রাম দেখলে গ্রামের প্রতি প্রেম হয়ে যায়। অভিষেক টাওয়ারে দাঁড়িয়ে ছিল, তখন সে পাশে একটা মেয়ের গলার আওয়াজ পায়। অভিষেক চমকে গিয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? তখন মেয়েটির দিকে ক্যামেরা ধরলে মেয়েটি বলে যে আমি রিঙ্কি, প্রধানের মেয়ে। রিঙ্কিকে দেখে অভিষেকের মুখে একটা শান্তির হাসি ফুটে ওঠে। অভিষেক বুঝতে পারে এবার সে সত্যিই গ্রামের প্রেমে পড়ে যাবে, সেই সাথে রিঙ্কিরও। এর মধ্যে দিয়ে পঞ্চায়েত সিজন 1 শেষ হয়ে যায়। পরবর্তী সিজনের গল্পটি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো টাটা, বাই বাই।